আপনারা শুনছেন ভৌতিক আসর। হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আজকে আবার আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে আসলাম, আর আপনারা সবাই দেখছেন ভৌতিক আসর। ভৌতিক আসর আমরা একটু সিলেক্টিভ গল্প দেওয়ার চেষ্টা করি, মানে একটু গতানুগতিকের বাইরে, যাতে করে আপনারা গল্পে একটা নতুন টেস্ট পান। তো আমি আর বেশি বকবক না করে সোজা চলে যাবো আমার গল্পে। তো চলুন গল্পে যাওয়া যাক। প্রতিটি মেয়ের বাসরাত স্বামীর আদরে কাটে। আমার বাসরাত কেটেছিল নিজের রক্তপাতে। আমি বাসর ঘরে ঢুকিয়ে দেখি আমার মতোই হুবহু একজন বউ সেজে আমার ন্যায় বসে আছে। সাজসজ্জা হুবহু আমার মতো, অবিকল যেন আমি বসে আছি খাটে, দেখতেও আমার মতোই। কিন্তু সে কিভাবে সম্ভব? আমি তো মাত্র রুমে এলাম। আমি তার কাছে গেলাম আর প্রশ্ন করলাম, তুমি কে? সে সাথে সাথে উত্তর দিল, আমি কে মানে? আমি তুষারের বউ, আমার নাম রাত্রি। আমি চমকে উঠলাম, এ কি? আমার নাম ওই মেয়েটার নিজের নামে চালাচ্ছে কেন? আমি প্রথমে তেমন কিছু বুঝলাম না। কিছুক্ষণ পর আমার বর তুষার রুমে প্রবেশ করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে ওই মেয়েটার কাছে চলে যায়। মেয়েটাকে হাতের রিং পরিয়ে দেয়। আমার সাথে যে ভালোবাসা হওয়ার কথা তুষার ওই মেয়েটার সাথে করছে। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। তুষার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। খুব অভিমানও হচ্ছিল যে কালই এ বাড়ি ছেড়ে চলে যাব। বাসর ঘরে যে বর আমাকে ঠেকালো। ওমা! কিছুক্ষণ পরে দেখি তুষার খাটে বসা মেয়েটাকে রাত্রি বলে রাখছে। এটা কি হচ্ছে আমার সাথে? আমারই বর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অন্য একটি মেয়েকে রাত্রি বলে রাখছে। আমার মতো দেখতে মেয়েটিকে আমি ভাবছি, কিন্তু কেন? প্রতিটি মেয়ের কত স্বপ্ন নিয়ে বাসর ঘরে আসে, আর আমার সাথে এটা কি ঘটছে? আমি তুষারকে ডাকছি, এই তুষার, আমি এখানে। তুমি যাকে রাত্রি ভাবছো সে আমি না। কিন্তু তুষার আমার কথা শুনতেই পাচ্ছে না। মেয়েটি আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল, আমার হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। সাধারণ কোনো মানুষের হাসি এর ভয়ঙ্কর হতে পারে না। মান অভিমানে আমার মাথায় এটাই খেয়াল আসলো না যে এই মেয়েটাকে আমার মতোই বা দেখতে কেন এই মেয়েটা, আর তার সাজসজ্জা হুবহু আমার মতো কেন? আমার তো কোনো যমজ বোন নেই, আর যমজ বোন থাকলেও নিজের বোনের বাসরে তো আর সে আসবে না। পৃথিবীতে একই চেহারার অনেক মানুষ হয়, সেটা শুনেছি, তাই বলে নামও কি এক? আর আমার স্বামী বা কোনো, কেন তাকে আমি স্বামী ভাবছে? ভাবতে ভাবতে দেখি মেয়েটা তার লম্বা হাত করে আমাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দরজা লাগিয়ে দিল। তখন আমি বুঝতে বাকি রইল না, এটা কোনো মানুষ হতে পারে না। কোনো মানুষের হাত এত লম্বা হয় না, এমন অশরীরী ছাড়া আর কোনো আত্মা ছাড়া কেউ না। বাড়ির সবাই ঘুমে গেছে। 3 তলার একটা ফ্ল্যাটে আমার আর আমার স্বামীর ফুলসজ্জার ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ ডিস্টার্ব না করে। এমনিতে রাতের বেলা গাছের একটা পাতা পড়লে ভূত প্রেতের ভয় লাগে, আর আমার বাসর ঘরে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, আমার সেটাকে স্টক হওয়ার মতো অবস্থা। সে মেয়েটা অদ্ভুতভাবে হেসেই যাচ্ছে। এত ভয়ঙ্কর হাসি আমাকে তার লম্বা হাত দিয়ে রুমের বাইরে ফেলে দিল। আমি ভয়ে চিৎকার দিচ্ছি, কিন্তু কেউ আমার কথা শুনতে পাচ্ছে না। চারিদিকে ওই হাসির শব্দ ভেসে আমার শরীর শীতল করে দিচ্ছে। ভয়ে ওই মুহূর্তে আমার কোনো কিছুরই ঠিকানা নেই। কি পাপ করেছি আমি জানি না, কিন্তু এই মেয়েটার সাথে আমার কিসের শত্রুতা? এত মানুষ থাকতে আমার বাসর ঘরে বা কেন আমার রূপ নিয়ে এসেছে? ভাবতে ভাবতে দেখি দরজা লকই আছে, কিন্তু ওই মেয়েটা আমার সামনে। আমাকে বলছে এই বাসরকে আমি অভিশপ্ত করে দেব। এই বাসরের কথা এই মহলের সবাই জানলে ভয় শিউরে উঠবে। ওই মেয়ের কথা শুনেই আমি মাথা ঘুরে সিঁড়িতে 3 তলা থেকে গড়াতে গড়াতে নিচ তলায় পড়লাম। আমার কপাল কেটে অনেক রক্ত বয়ে যাচ্ছে। বিয়ে বাড়ি নিচে সবাই আড্ডা দিচ্ছিল, আমাকে দেখেই আমার স্বামীকে ডাক দিল সবাই। ও এসে বলে তো ওয়াশরুমে যাবে বলে বাইরে এলো, কিন্তু পড়ে গেল কিভাবে? আমি সবার কথাই শুনছিলাম, কিন্তু উত্তর দিতে পারছিলাম না। আর বলতে পারছিলাম না যে তুমি যার সাথে কথা বলছিলে সেটা আমি না, এটা ভয়ঙ্কর একটা আত্মা। আমি স্পষ্ট দেখছি সেই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে। ভয়ে আমি শিউরে উঠছি, কিন্তু কাউকে বলতে পারছিলাম না। আমি সব দেখছি, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারছি না। ওই মেয়েটা আমাকে তখন বলছে, রাতটা কেবল শুরু, বাসর শুরু, বাকিটা আরো মজার হবে। তারপর যা হলো আমি শিউরে উঠলাম। বাসর রাতে যদি হুবহু আমার মতো দেখতে কোনো মেয়ে
আমার জায়গায় নিয়ে আমার স্বামীর ভালোবাসা নেই, তাহলে কেমন লাগবে বল? তারপর যদি সে কোনো মায়াবী আত্মা হয়, আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, কারণ ওই মেয়েটাকে কেউ দেখতে পাচ্ছে না, শুধু আমি ছাড়া। আমার মাথা বেয়ে রক্ত পড়তে লাগলো। কিছু সময় পর ডাক্তারও চলে আসে। আমার মাথায় হালকা ব্যান্ডেজ লাগিয়ে দেয় তিনি। খুব একটা ক্ষতি হয়নি আমার, সামান্য কিছু ওষুধ দিয়ে ডাক্তার চলে যান। কিছু সময় পর আবার আমাকে 3 তলায় দিয়ে আসে সবাই, কারণ তখন রাত খুব বেশি একটা হয়নি। আর আমাদের ফুলসজ্জার রাত ছিল। স্বাভাবিক বিষয় আমাকে আর আমার স্বামীকে এক রুমে আবার দিয়ে আসবে, কারণ কেউ তার বুঝতে পারছে না যে আমার সাথে কি ঘটছে আসলে। সবাই ভাবছে হয়তো পা পিছলে পড়ে গেছে আমি। আমাকে আবার উপরে দিয়ে আসা হয়। তুষার আমার কাছে এসে বলে, ওভাবে পড়ে গেলে কিভাবে? আমি যখনই তুষারকে সব বলতে গিয়েছি, ঠিক তখনই সেই মেয়েটা আবার হাজির। এবারও পরনে বিয়ের সাজসজ্জা ঠিকই আছে, কিন্তু চোখের নিচে অনেকখানি কালি পড়া আর চোখ দুইটা কুচকুচে কালো। আমাকে হ্যাচকা টানে দূরে সরিয়ে আবার তুষারের সামনে বসে পড়ে। ভয় আমার শরীর হিম হয়ে আসছে। ওই মেয়েটি 1 পা 2 পা করে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি ভয়ে আমাকে ছেড়ে দাও প্লিজ বলছি। কে তুমি? আমার সাথে কিসের শত্রুতা? আমি কি ক্ষতি করেছি? কেন আমার বিবাহিত জীবনটা তুমি নষ্ট করতে চাইছো? ও এমনভাবে আমার দিকে এগিয়ে আসছিল যেন আমার প্রাণ নিয়ে নিবে। আমাকে ভয় পেতে দেখেও আরো জোরে জোরে হাসছিল। ভয় পা, আরো ভয় পা, যত ভয় পাবি তত শান্তি আমার। কি ভেবেছিলি আমাকে রেখে এই ফুলসজ্জা করে ফেলবি? এই ফুলসজ্জাকে আমি মৃত্যু সজ্জা করে তুলব। এই শহরের মানুষ এই ভয়ঙ্কর অভিশপ্ত ফুলসজ্জার কথা ভেবে কেউ বিয়ের কথাই ভাববে না। আমি এতটাই ভয়ঙ্কর কিছু করব তোদের সাথে। আমার কি অন্যায় আমি বুঝছিলাম না। কি পাপ আমার আমি নিজেও জানি না, তবে এটা বুঝছিলাম আমার জীবনের অন্তিম সময় এসে গেছে। ওই আত্মার রূপ ধীরে ধীরে পরিবর্তন হয়ে আরও এক ভয়ঙ্কর রূপ ধারণ করছিল। ততক্ষণে তুষার বুঝে গিয়েছিল আমার মাঝে তৃতীয় কারোর আগমন হয়েছে। তুষার ওই মেয়েটির ঘাড়ে হাত দিয়ে বলে, কে তুমি? মেয়েটি পেছনে ঘুরে তাকালেই তুষার বলে, এ কি তৃপ্তি, তুমি? বলি তুষার বেহুশ হয়ে যায়। ওই মুহূর্তে হাজারো ভয়ের মাঝে আমার মাথায় একটা জিনিস আসে, তুষার তাহলে মেয়েটিকে চিনে। তৃপ্তি বলল, এবং তৃপ্তি বলে ডাকলো যে, তৃপ্তিকে? ও হ্যাঁ, তৃপ্তি তো তুষারের প্রথম স্ত্রী। তৃপ্তি তো ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল। তুষার তো তৃপ্তিকে খুব ভালোবাসত, তাহলে তৃপ্তির আত্মা এমন করছে কেন? তুষারকে তৃপ্তির আত্মা অন্য কারোর সাথে মেনে নিতে পারছে না, কিন্তু ও মরে গেছে বলে কি তুষার কারোর সাথে সংসার করতে পারবে না? আমি তখন আত্মাটাকে বলছিলাম, তুমি কি তৃপ্তি? তখন আত্মাটা আরো ভয়ঙ্করভাবে আমার দিকে তেড়ে আসে। আমার গলা ধরে উঁচু করে ছাদে নিয়ে যায়। আমাকে ছাদ থেকে নিচে ফেলে দিবে, ঠিক তখনই ছাদে কেউ চলে আসে। আর আত্মাটা আমাকে মারতে পারে না। বিয়ে বাড়িতে অনেক মানুষ এসেছে, আমি ভালো চিনি। ছাদে তখন কে গিয়েছিল? হয়তো কেউ ফোনে কথা বলতে গিয়েছিল। সেই ছেলেটির চিৎকারে বাড়ির সবাই ছাদে এসে আমাকে উদ্ধার করে। সেদিন রাত কিভাবে কেটেছে সে আমি ছাড়া আর কেউ জানে না। পরের দিন বাড়ির মানুষের হাজারো প্রশ্ন, কাকে কি বলবো জানি না। আমি কাউকেই কিছু বলার অবস্থায় নেই। তুষার জানি রহস্য। তৃপ্তি লেনো ওর বিয়েতে রাতে ফিরে এলো আমার উপর, বা কেন তৃপ্তি এমন তাণ্ডব করলো? এমনিতে আমি আর বাঁচবো না জানি, কারণ কোন আত্মা কাউকে মারার কথা ভাবলে তাকে কেউ বাঁচাতে পারে না। আমি কাউকে কিছু না বলে তুষারকে প্রশ্নটা করলাম আমাদের রুমে গিয়ে। তুষার বলে, আমি জানি না তৃপ্তির আত্মা কেন আমাদের পিছু লাগলো, আর কেনই বা তোমার ক্ষতি চায়। তৃপ্তি অনেক ভালো মেয়ে ছিল, আর আমিও তৃপ্তিকে খুব ভালোবাসতাম। তাহলে তৃপ্তির আত্মা কেন আমাদের ক্ষতি করবে? আমি তুষারকে বললাম, তৃপ্তির মৃত্যুর কি কারণ ছিল তুষার? তখন ভয়ে ভয়ে ভাবে বলে, তৃপ্তি ছাদ থেকে পড়ে গিয়েছিল। তুষারের কথায় আমি ভয় ভয় দেখেছি। আমি বললাম, কি ব্যাপার তুষার, তুমি এত ভয় পাচ্ছ কেন? আর ও ছাদ থেকে কেন পড়ে গেল? ও কি সুসাইড করেছিল? তুষার বলে, না, ও তো সুসাইড করেনি। তখন আমি বলি, তাহলে কোন কারণে ও ছাদ থেকে পড়ে যাবে? তুমি ধাক্কা দাওনি? তুষার চমকে উঠে গেল, পাগল হয়ে গেছো তুমি? তৃপ্তিকে ভালোবাসতাম, ওরকে হারিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। তৃপ্তি কিভাবে পড়ে গিয়ে মারা গেল তার কারণ আমি জানি না। আমি তুষারকে আর বেশি প্রশ্ন করলাম না, কারণ তুষারের চোখে মুখে তৃপ্তির জন্য ভালোবাসা আর যন্ত্রণা দেখছিলাম আমি। ওর চোখের পানিতে বোঝা যাচ্ছে ও মিথ্যা বলছে না। তাহলে কি ঘটেছিল তৃপ্তির সাথে? কিছুক্ষণ পর দেখি তুষার তৃপ্তির কবরের কাছে গিয়ে কাঁদছে।
ইস, আমি হয়তো তুষারকে কষ্ট দিয়ে ফেলেছি। ওভাবে বলাটা হয়তো ঠিক হয়নি। সেদিন রাত এলেই আমার চিন্তা আরও বেড়ে যায়। কি জানি আজ রাতে আবার কি হবে। আমাকে তৃপ্তির আত্মার সাথে কথা বলতেই হবে, আর আমাকে জানতে হবে কিসের জন্য ও আমাকে মারতে চায়। মরার আগে আমার অন্যায়টা আমাকে জেনে যেতেই হবে। তৃপ্তির ভাই আবার তুষারের ফ্রেন্ড, সে খুব তড়িঘড়ির সাথে আমাদের বাড়িতে এলো আর ডিরেক্ট তুষারের কাছে গেল। আমি বাইরে দাঁড়িয়ে শুনছি কি বলাবলি করে ওরা। তৃপ্তির ভাই নোমান তুষারকে বলছিল, ভাই কাল আমাকে প্রীতি কল দিয়েছিল। তুষার চমকে উঠে, প্রীতি মানে? কোন প্রীতি? নোমান বিড়বিড় করে খানিকটা বলল, আমি কিছুই বুঝলাম না। নোমান বলছে, আমার বোনকে প্রীতি মেরেছে ভাই। তুষার বলছে, পাগল হয়ে গেছিস তুই? প্রীতি কিভাবে মারবে? তুই না মাথার ডাক্তার দেখা। নোমান বলে, তুই মিলাই নিস, প্রীতি আমাদের কাউকে ছাড়বে না। প্রীতি যদি নোমানকে মেরে ফেলে তাহলে তো সে জীবিত কেউ, তাহলে আমাকে প্রীতির সাথে কথা বলতে হবে আর জানতে হবে সে কেনই বা তৃপ্তিকে মেরেছে। নোমান বাইরে এলে আমি নোমানকে বলি, প্রীতির নাম্বার দিন আমাকে। আমি সব শুনেছি, আমি সব রহস্যর কারণ জানতে চাই, তাই আমাকে প্লিজ নাম্বারটা দিন। গতরাতে তৃপ্তির আত্মা এসেছিল আমাদের রুমে। আমার কথা শুনে নোমান অবাক হয়ে যায়। সত্যি তৃপ্তি এসেছিল? কি বলেছে আমার বোন? প্লিজ বলো, কি কথা হয়েছে তোমার সাথে? আমি বললাম, তৃপ্তি মেরে ফেলতে চায় আমাকে। আমার সাথে কিসের শত্রুতা ওর? আচ্ছা, আপনি যে বললেন প্রীতি আপনার বোনকে মেরেছে, এই প্রীতিটাকে প্রীতির নাম্বার দেন। নোমান কিছুতেই নাম্বার দেবে না। আমি জোর করেই একরকম নাম্বারটা নিলাম। প্রীতিকে আমি ফোন করি, ওর সাথে সাথেই ফোনটা তোলে। ওর সাথে কিছুক্ষণ কথা হলে আমি কাল ওর সাথে দেখা করার কথা বলি আর ও রাজি হয়ে যায়। আমার শুধু আজ রাতটার অপেক্ষা, কাল প্রীতির সাথে দেখা করব, সব রহস্য জানতে পারবো। খানিকটা চিন্তা মুক্ত মনে রুমে গেলাম। অমনি ফ্লোরে একটা ছবি উড়ে এলো। ছবিটা আমি বারবার ধরার চেষ্টা করছি, কিন্তু ছবিটা উড়েই বেড়াচ্ছে, কিছুতেই ধরতে পারছি না। 2 ঘন্টা কেটে যাওয়ার পর ছবিটা আমি ধরতে পারি। ছবিটা ধরে দেখি একটা মেয়ের ছবি। বা, মেয়েটা তো খুব সুন্দর দেখতে, বয়স ও বেশ খানিকটা কম। আমি তুষারকে দেখালাম, দেখো তো ছবিটা কার। তুষার না চেনার ভান করে এড়িয়ে গেল। এবার তুষার আমাকে জড়িয়ে ধরে বলে, এত যদি গোয়েন্দাগিরি করো তাহলে বর সামলাবে কে? হ্যাঁ, একটু বরের দিকেও তাকাও। আমার অবশ্য তখন রোম্যান্সের মোড ছিল না, কারণ হাজারটা প্রশ্ন আর চিন্তা আমার মাথায়। তুষার আমাকে জড়িয়ে ধরলেই আমাদের দরজায় কেউ নক দেয়। রাত তখন 12টা হবে। আমি আর তুষার দরজা খুলে দেখি পেছনে ঘুরে লাল শাড়ি পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ধীরে ধীরে ছাদের দিকে যাচ্ছে। আমি তুষার পেছন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু মেয়েটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, পেছনে তাকাচ্ছেও না। মেয়েটি হাঁটতে হাঁটতে ছাদের কোনায় গিয়ে লাফ দেয়। তুষারও মেয়েটির সাথে লাফ দিতে যায়। আমি দ্রুত তুষারকে নিচে নামাই। তুষার যেন অন্য জগতে চলে গিয়েছিল। ওর হুঁশই নেই যে ওখান থেকে লাফ দিলে ওর মৃত্যু হবে। আমি সাথে সাথে নিচে তাকিয়ে দেখি কেউ নেই নিচে। তাহলে কেউটা মায়া ছিল, মানে তৃপ্তি। ও আবার এসেছে। আমাকে তৃপ্তির মৃত্যুর রহস্য জেনে ওর আত্মার সাথে কথা বলে তুষারকে বাঁচাতে হবে, এই পরিবারকে বাঁচাতে হবে। ওই প্রীতি মেয়েটার কি তুষারের সাথে রিলেশন ছিল? তাই কি সেই হিংসায় তৃপ্তিকে মেরে ফেলেছে? সেই প্রীতিকে কেনই বা পুলিশে দেয়নি কেউ? আজব লাগছে তো আমার সব আমার কাছে। তৃপ্তির ভাই যেখানে নিজেই বলছে প্রীতি মেরেছে, তাহলে কেন এর কোনো মামলা নেই, একটা পুলিশ কেস নেই? একটা মেয়ে খুন করে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে আর তাকে কেউ কিচ্ছু বলছে না। বিষয়টা অদ্ভুত না? পরের দিন আমি প্রস্তুতি নিলাম যে প্রীতির সাথে দেখা করতে যাব। আমি রেডি হয়ে বেরোনোর সময় দেখি নোমান আর তুষার কিছু একটা নিয়ে আলোচনা করছে। আমাকে দেখে ওরা বলে, তুমি কোথায় যাচ্ছ? বললাম, হ্যাঁ, প্রীতির সাথে দেখা করতে যাচ্ছি। ওরা বলে, মানে? তুমি তাকে কই পাবে? প্রীতি বলে, নোমান ভাইয়ার ফোন নাম্বার দিচ্ছে তো। তুষার নোমানের দিকে রাগ মোড়ে তাকায়, যেন নাম্বার দেয়াটা তার পছন্দ হয়নি। তুষার বলে, দেখো, রাত্রে আমি চাই না তুমি কোনো ঝামেলাতে জড়াও। আমি চাই না তুমি প্রীতির সাথে কোনো ঝামেলাতে জড়িয়ে যাও। ও তোমার তো ক্ষতি করতে পারে। তখনই রাত্রি বলে, আমার কিছুই হবে না, আমাকে এর সমাধান খুঁজে বের করতেই হবে বলে রাত্রি বেরিয়ে যায়। নোমান বলে আস্তে আস্তে বিড়বিড় করে, আরে আমি ভুল নাম্বার দিয়েছি। তুষার চমকে ওঠে, কি? তুই ভুল নাম্বার দিয়েছিলি? তাহলে কার সাথে কথা বলে বাইরে গেল? তখন নোমান বলে, ভাই হয়তো রং নাম্বারে কারোর কাছে কল চলে গেছে, সে হয়তো কোনো মেয়ে। আচ্ছা, ও যাক গিয়ে, এমনি ফিরে আসবে। আমি একটা রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করছি প্রীতির জন্য। আমি টেবিলের বসার মিনিট খানেক পরেই সেখানে একটি মেয়ে আসে। মেয়েটিকে দেখেই আমি চমকে উঠি।
এই মেয়েটা এখানে কেন? মেয়েটার দুই পাশে বেনি করা, মাছ বরাবর সিথি এবং চুলে চপচপে তেল দেয়া, একদম ঢিলা ঢালা একটা জামা পরা, এক কথায় সেকালের একটা মেয়ে। এখনের যুগে এতটা সেকেলে মেয়ে আছে তা আমি এই মেয়েকে না দেখলে জানতামই না। চোখের নিচে এত গাঢ় কাজল পরা, মনে হচ্ছে হাড়ির কালি তেল দিয়ে লাগানো। ওর কাজল চোখের নিচে দিয়ে অনেক জায়গা দিয়ে লেগে ফেসটাই অদ্ভুত লাগছে। মেয়েটি ধীরে ধীরে আমার দিকে আসছে, আমার সামনে চেয়ারে এসে বসে পড়ল। এমন নির্জন জায়গা, এই রেস্টুরেন্টটা আমার কেমন একটা ভয় ভয় লাগছে। শহর থেকে বেশ কিছুটা দূরে একটা জঙ্গল। আসার সময় আমার মোটেও মনে হয়নি এটা একটা জঙ্গল, মনে হলো লোকালয় আছে। কিন্তু ভেতরে ঢুকে দেখি এটা একটা জঙ্গল। এমন জায়গা আবার রেস্টুরেন্টও হয় নাকি? কেউ আসে নাকি এখানে কোনো কাজে? কেমন একটা অস্বস্তি কাজ করছিল আমার ভেতরে। এই রেস্টুরেন্টে কেউ আসে না মনে হচ্ছে। খাবারের কোনো ব্যবস্থা দেখছি না। দিনের বেলা চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। আমার মনে হচ্ছিল না যে আমার প্রাণ নিয়ে এখান থেকে ফিরতে পারবো। মেয়েটির দিকে আমি ফ্যাল করে তাকিয়ে আছি। আমার হাত পা খুব কাঁপছে। হঠাৎ মেয়েটি আমার কাছে এসে বলে, কি খাবে বলো? আমি বললাম পানি। মেয়েটি ভেতরে গেল পানি আনতে। এখানে পানি পাবে কোথায়ও? আমি ওর পিছু পিছু গেলাম, দেখি কোথায় যাই। আর এই রেস্টুরেন্টের উদ্দেশ্য কি? এখানে এই পরিবেশে কেন থাকো এই মেয়ে? আর এ একাই কোনো রেস্টুরেন্ট চালায়? এখানে কি আর কেউ থাকে না? আর এই মেয়েটি বা কি কেউ নেই? মেয়েটির পেছনে গিয়ে দেখি ও মাটির নিচে একটা সিঁড়ির মতো, সেটা মাটির নিচে চলে গেছে। ও মাটির নিচে চলে গেল। আমি নিচে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু ভেতরে এত অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমি ধীরে ধীরে পায়ে অন্ধকারের নিচে নেমে গেলাম। নামতে নামতে কত নিচে গেলাম তা কিছুতেই বুঝতে পারলাম না। আর ভেতরে ভয় কাজ করছিল খুব আমার। মাটির নিচ থেকে কি আর উপরে যেতে পারবো কোনোদিন, নাকি এখনই কবর হয়ে যাবে? নামতে নামতে এতই নিচে চলে এসেছি, আর এর ভেতরে এত অলিগলি, আমি সেই সিঁড়ি আর খুঁজে পাচ্ছি না। আমি রহস্য খুঁজতে এসে নিজে কোনো ফাঁদে পা দিলাম। তখন আমার মনে হচ্ছিল আমি এখান থেকে বেরোতে পারলেই বাঁচি। চারিদিকে এত অন্ধকার, আমার দমও বন্ধ হয়ে আসছিল। হাঁটতেই খানিকটা দূরে একটু আলো দেখা যাচ্ছিল। আমি আলোকে ফলো করতে করতে সামনে আগাই। আমার মনে হচ্ছিল আমি অন্য জগতে চলে এসেছি। মাটির নিচে এত ভয়ঙ্কর জায়গা থেকে আগে জানতাম না আমি যাকে খুঁজতে এখানে এসেছি তাকে খুঁজে পাচ্ছি না, উল্টো আমি এক মৃত্যুর ফাঁদে ফেসে গেছি। ঘুটঘুটে অন্ধকারের মাঝে দূর দেখতে পাওয়া আলোর দিকে আমি এগোচ্ছি। তখন আমার সামনে কোনো জন্তু জানোয়ারের চোখের মতো জ্বলজ্বল করছে আমার সামনে কিছু। আমার পরাণ চমকে ওঠে। এটা কি হতে পারে? অন্ধকারে বোঝা না গেলেও এতটুকু বোঝা যাচ্ছিল কেউ একটা আছে আমার সামনে। আমি আলোটার কাছে গিয়ে দেখি যেন একটা রাজমহলের মতো রেস্টুরেন্ট, খুব দামি একটা 5 স্টার হোটেলের, ঠিক যেন বিদেশিদের মতো হাইফাই জায়গা। এত দামি দামি জিনিস দিয়ে ভেতরটা সাজানো, টেবিল চেয়ারগুলো অনেক সুন্দর। এমন হোটেলে কোটিপতি আর বিলিনিয়ার ছাড়া কেউ খেতে আসতে পারবে না। ভেতরে একজন মাত্র ওয়েটার টেবিলে খাবার সাজাচ্ছে। আচ্ছা, এমন পাগল কে আছে যে মাটির নিচে এত দামি রেস্টুরেন্ট করে রেখেছে? এর বাইরে করলে তো অনেক টাকা উপার্জন করতে পারতো। এমন অন্ধকারের মাঝে এত আলোকসজ্জা ভাবাই যায় না। ওয়েটারটা আমার দিকে একভাবে চেয়ে আছে। ওনাকে দেখে আমি বেশ খানিকটা ভয়ও পেয়ে গেলাম। ওনার চোখ এমন আগুনের মতো কেন? লোকটা আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসার বলে, আসুন, ভেতরে আসুন। আমি ভয়ে ভেতরে বসলাম। কিছুক্ষণ পর উনি আমাকে বলে, কি খাবেন? আমি বললাম, না কিছু খাবো না। তখনই লোকটা বলে, এখানে এসে খালি মুখে কেউ ফিরে যায় না, একটু বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। লোকটি কিছুক্ষণ পরে যা নিয়ে এসছে, আমি ভয়ে প্রচণ্ড কাঁপছিলাম, কারণ গ্লাস ভর্তি রক্ত আর প্লেট ভরা মানুষের হাত পায়ের নখ দেখেই আমার বমি পাচ্ছিল খুব। এত ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি বুঝতে বাকি নেই এটা একটা পৈশাচিক আত্মার জায়গা। কিছুক্ষণ এখানে থাকলে আমার হাত পা হয়তো এরা কারো প্লেটে খাবার বানিয়ে দিয়ে আসবে সার্ভ করে। আমি কালো ভয়ঙ্কর অন্ধকারে চোখ বুজে পালাচ্ছিলাম, ঠিক তখনই কারোর সাথে আমার ধাক্কা লাগে। তখন আমি আরো ভয় পেয়ে যাই। মাটির নিচের অন্ধকারে আমি ফেসে গিয়েছিলাম। যার সাথে ধাক্কা লেগেছে সে কি অদ্ভুতভাবে হাসছিল আর বলছিল, পালা এখান থেকে,
এটা মৃত্যুর হোটেল। আমার প্রাণটা যেন ওই হাসির শব্দে বেরিয়ে যাচ্ছিল। ওখান থেকে কিভাবে পালিয়ে বাইরে এসেছি নিজেও জানি না। হার্টবিট এমনভাবে রেসপন্স করছিল, আমার প্রাণটা যায় যায় অবস্থা। বাইরে বেরিয়ে দেখি সেই মেয়েটা গ্লাসে হাতে দাঁড়িয়ে আছে পানি নিয়ে, আর আমাকে বলছে, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি খুঁজে পাচ্ছিলাম না। পানি নিয়ে কতক্ষণ অপেক্ষা করেছি তোমার জন্য, তোমার সাথে তো ভালোভাবে আলাপই হলো না। তখন আমি বললাম, তোমার পিছ পিছ গিয়ে আমি মাটির নিচে আটকে গিয়েছিলাম। আচ্ছা, ওখানে ওই রেস্টুরেন্টটা কেন? ওখানে মানে কোথায়? পাগল তুমি, মাটির নিচে রেস্টুরেন্ট কিভাবে আসবে? আমি অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে আছি, ও মিথ্যা বলছে আমাকে ফলো করতে গিয়ে ভয়ঙ্কর জায়গায় ফেসে গিয়েছিলাম। আর ও বলেছে আমি নাকি পাগল। মেয়েটা আমাকে বলে, আচ্ছা তুমি হয়তো কোনো ঘোরের মাঝে চলে গিয়েছিলে, আমার সাথে এসে এখন দেখো তো কোথায় রেস্টুরেন্ট। এখানে এমন কিছু নেই। আমি খেয়াল করলাম সত্যি নেই কিছু। এটা কিভাবে সম্ভব? আমি মাত্র এলাম ওখান থেকে। আচ্ছা তুমি রাত্রি, তাই তো? কি ব্যাপার? মেয়েটি আমার নামও জানে। হঠাৎ বলে ওঠে, কি ভাবছো আমি কোনো আত্মা কিনা? তোমার নাম জানেন কিভাবে? তুমি তো বললে কাল ফোনে তোমার নাম রাত্রি, আর তুমি আমার সাথে দেখা করতে চাও। মানে তুমি? হ্যাঁ, আমি প্রীতি। আমি কিছুটা চমকে গিয়ে, কি তুমি প্রীতি? এই মেয়েটির ছবি তো আমার স্বামীর রুমে পেয়েছিলাম। এটা যদি প্রীতি হয়, তুষার তাহলে এড়িয়ে গেল কেন? তুষার তো প্রীতিকে ভালোভাবেই চিনে। আমাদের রুমে বা প্রীতির ছবি কি করছিল? এই মেয়েটি প্রীতির শোনার সাথে সাথেই আমার মাথা কিছুটা ঘুরে উঠল। তুষারের মিথ্যার মাঝে কিছুটা রহস্য অবশ্যই আছে। আমার কাছে সবকিছু ঘোলাটে লাগছে। কে সত্যি বলছে, কি মিথ্যা বলছে, আমার কাছে আজ সবটাই রহস্য। এক রহস্য বের করতে এসে আমি অন্য রহস্যে জড়িয়ে গেছি। মেয়েটিকে দেখে আমার তখন ভয় হচ্ছে যে মেয়েটা তৃপ্তির খুনি। একটা খুনির সামনে দাঁড়িয়ে থাকা কম ভয়ের কথা না। এই মেয়েটা তৃপ্তিকে মেরেছে, কিন্তু তৃপ্তির আত্মা আমাকে মারতে চাইছে কেন? হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি মেয়েটিকে আমার পরিচয় দেওয়ার আগে মেয়েটি যা বলে আমি পুরো অবাক। অশরীরীরা নিশ্চয়ই এমন ঘন অন্ধকার জঙ্গলে থাকে। এক একটা মেয়ে এমন জঙ্গলে সে লুকিয়ে আসছে, নিশ্চয়ই খুন করেছে। জন্য পুলিশ ধরবে সেই ভয়ে এমন রক্ত শীতল করা জায়গায় বেছে নেবে। পুলিশ ধরলে তো প্রাণ বাঁচবে, কিন্তু অশরীরী ধরলে কি আর প্রাণ বাঁচবে? মেয়েটা আমার দিকে তাকিয়ে বলে, আবার কি ভাবছো মনে মনে? আমি এখানে কেন আছি? তখন আমি সাহস পেয়ে বলি যে হ্যাঁ, তুমি এমন জঙ্গলে কেন আছো? এখন এমন রেস্টুরেন্টে কেন? কেউ কি আসে এখানে খাবার খেতে? তখন মেয়েটি বলে, যার ভাগ্য টেনে আনে তার এখানে আসতেই হয়। যেমন তুমি এখানে চলে এসেছো, আর নিজেই খুঁজতে খুঁজতে চলে এসেছো। হ্যাঁ, আসলে আমার খুবই প্রয়োজন তোমাকে। আমি অনেক বড় রহস্যতে ফেসে গিয়েছি, তাই তোমার কাছে এসেছি। তখন এই মেয়েটি বলে, আচ্ছা কি দরকার বলো। আমি তখন মেয়েটিকে বলি, তুমি তৃপ্তির খুন করেছো কেন তৃপ্তিকে? অবশ্য আমি তার কারণ জানি। তুমি তুষারকে ভালোবাসতে, তাই না? তুষার তোমার ভালোবাসা গ্রহণ না করে তৃপ্তিকে বিয়ে করেছিল। প্রতিহিংসায় তুমি ওর প্রাণ নিয়ে নিলে কেন? তুমি কি জানো তুমি কত বড় অন্যায় করেছো? আজ না হোক কাল পুলিশ তোমায় খুঁজে পেয়ে যাবে। তোমার জন্য তৃপ্তির আত্মা ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে আমার প্রাণ নিতে চায়। আমার স্বামী আর আমার পরিবার অনেক বিপদে আছে। অশরীরী ছায়ায় প্লিজ তুমি একমাত্র পারো এই সমস্যার সমাধান করতে। তুমি আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে তৃপ্তির আত্মার সাথে কথা বলো। কিছুক্ষণ পর মেয়েটি খুব জোরে হেসে দিয়ে বলে, এমন গল্প তোমাকে কি শুনিয়েছে যে আমি তৃপ্তিকে মেরেছি আর আমি তুষারকে পছন্দ করতাম? আমি এখানে থাকি আমার একটা কাজে, কোনো খুনের অপরাধে নয়। আর আত্মা ভূত এসব হয় নাকি? আমি তো এত ঘন জঙ্গলেই কই, আমি তো আত্মা দেখিনি কোনো। আর হ্যাঁ, যে আমার নামে এসব রটিয়ে বেড়াচ্ছে, আমি তার নামে আইনি ব্যবস্থা নেব। আমি লোকচক্ষুর আড়ালে আছি বলে আমার নামে খুনের অপবাদ দেয়া হচ্ছে। যে বলেছে সে কি আমাকে দেখেছে খুন করতে? হয়তো খুনি নিজে এমন গল্প বানিয়ে বলেছে। আমি বললাম, না না, সে কিভাবে সম্ভব, কারণ যে বলেছে সে তৃপ্তির ভাই। মেয়েটি হেসে উড়িয়ে দিল, তুমিও না? আচ্ছা পাগলি, আপনি আপনজনই ক্ষতি করে বেশি, জানো? আচ্ছা আমাকে নিচে নিয়ে চলো তোমার বাড়িতে। দুজনে রওনা দিলাম সেখান থেকে। গাড়ির ভেতরে মেয়েটা একটাও কথা বলল না। হয়তো রেগে আছে, কারণ ওর নামে খুনের অপবাদ দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে তৃপ্তির ভাই বা তুষার খুন করে নিতে কত শত প্রশ্নের জাল আমার মনে। কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি তো সেটাই বুঝছি না। নিজের প্রাণ কখন যায় যে অবস্থা আমি এখনো রহস্য বের করতে পারলাম না। মেয়েটিকে নিয়ে বাসায় প্রবেশ করার সাথে সাথেই সবাই ছুটে এসে আমাকে রেখে মেয়েটিকে ধরে বলে, আরে প্রীতি, মা প্রীতি, এতদিন কোথায় ছিলে তুমি? এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? সবাই প্রীতিকে জড়িয়ে ধরে কাঁদছে। প্রীতিকে তাহলে এই বাসার সবাই চেনে?
শুধু চেনেই না অনেক আপন কেউ এদের, নাহলে প্রীতিকে পেয়ে এতটা আবেগে কাঁদতো না। প্রত্যেককে প্রীতিকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছে। সবাই বলছে প্রীতিমার কোনোদিন তোমাকে আমরা যেতে দেব না। এরপর সবাই আমাকে বলে, মা রাত্রি তুমি প্রীতিকে কিভাবে চিনলে? নিশ্চয়ই তুষার প্রীতির গল্প বলেছে। আর প্রীতিকে সবাই বলে ওটা তোমার তুষার ভাইয়ের বউ। আমরা তখন খুব কষ্ট হচ্ছিল তুষারের এত বড় একটা মিথ্যু। তুষার সবটা জেনে আমাকে মিথ্যা না বললেও পারতো। কি লুকাচ্ছে তুষার আমার থেকে? ওরা তো লুকোচুরি বা কিসের? আর প্রীতিপা এই বাসা ছেড়ে চলে গিয়েছিল কেন? সবার এত ভালোবাসা ছেড়ে প্রীতি অমন জঙ্গলে বা থাকতো কেন? আমি সবাইকে বললাম প্রীতি অনেক দূর থেকে এসছে, ওর রেস্টের দরকার, ওর কিছু খাওয়ার দরকার, তোমরা ওর জন্য খাবার রেডি করো। আচ্ছা প্রীতি কোন ঘরে থাকবে? আমি বললাম। আমার শাশুড়ি বললেন প্রীতির রুমটা এখন তোমাকে দিয়েছি মা, ওই রুমে আগে প্রীতি থাকতো। তখন তুষারের উপর আমার সন্দেহের মাত্রা আরও বেড়ে গেল। আমি প্রীতির রুমে আছি, তাও তুষার কিছুই বলেনি আমাকে। আমি ওপরে আমার রুমে গেলাম, প্রীতিকে অন্য একটা রুম দেওয়া হলো। রাতে খাওয়া শেষ করার পর আমি আমার রুমে গেলাম, আর বাকিরা প্রীতিকে নিয়ে গল্প করছে। আমি আমার রুমে খেয়াল করলাম একটা বন্ধ দরজা লক করা। আমি অনেক কষ্ট করে খোলার চেষ্টার পর দরজাটা কিভাবে যেন খুললো। ভেতরে যা দেখলাম আমি প্রচণ্ড ভয় চমকে উঠি। একটি মানুষের আস্ত কঙ্কাল ভেতরে রাখা, মনে হচ্ছে কতকাল এখানে পড়ে আছে। পাশের শরীর থেকে মাংস খসে খসে পড়ছে, আর কিছু নমুনা বোঝা যাচ্ছে। অমন রাতের বেলা নিজের রুমে কোনো মানুষের কঙ্কাল পেলে কোনো মানুষই বা ভয় না পেয়ে থাকতে পারবে না? কিছুক্ষণ পরই কঙ্কালটি উঠে হাঁটা শুরু করে। কঙ্কালটি যা করে তা দেখে ভয়ে আমার শরীর আরও শিউরে ওঠে। গভীর ঘুমে আমার কানে কিছু একটার আওয়াজ আসছে। ঘুম ভেঙে দেখি চারিদিকে ঘন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তখন অনুমান রাত কত হয়েছে সে আমার খেয়ালও নেই। আমি রুমের লাইট অন করব, কিন্তু কোন দিকে যে লাইট আমি বুঝতে পারছি না। হঠাৎ আমার হাতে কেউ টর্চ লাইট দেয়। লাইট নেওয়ার সময় হাত ধরে দেখি মানুষ না, এটা কঙ্কালের হাত। আমি ভয়ে চিল্লানোর চেষ্টা করছি, কিন্তু আমার গলার আওয়াজ কিছুতেই ঘরের বাইরে যাচ্ছে না। চারিদিকে কেউ নেই। আমি একা তিনতলায়, দরজাটা হাওয়ার জোরে জোরে বাড়ি দিচ্ছে। রুমের লাইটগুলো অন হচ্ছে অটো, আর অফ হচ্ছে। লাইন অন অফ হলেও হালকা আলোতে আমি দেখতে পাচ্ছি কঙ্কালটা হাওয়ায় দোল খাচ্ছে। কি একটা ভয়ঙ্কর হয়ে উঠছে রাতটা। আমি কানে দুই হাত দিয়ে কেউ বাঁচাও বাঁচাও করছিলাম। কঙ্কাল দেখলে এমনি যে কোনো মানুষ ভয় পেয়ে যায়, আর তাও যদি রাত্রেবেলা নিজের রুম হয়। কঙ্কালটা আস্তে আস্তে মানুষের রূপ নিচ্ছে। ধীরে ধীরে একটা মেয়ের রূপ নিল সে। এ কি তৃপ্তি তুমি? এই কঙ্কালটা তাহলে তৃপ্তির? তৃপ্তি কিসের এত রাগ আমার উপরে? প্লিজ তৃপ্তি, আমাকে ছেড়ে দাও। আমি কি ক্ষতি করেছি তোমার তৃপ্তি? তৃপ্তির আত্মাটা সাদা কাফনে মুড়িয়ে আমার সামনে শুয়ে আছে আর হেসেই যাচ্ছে। তিনতলার অন্ধকারে সাদা কাফনে মোড়ানো কোনো লাশ যদি হেসে রুম কাঁপিয়ে দেয়, কোনো মানুষের বেঁচে ফেরার কথা নয়। কঙ্কালটা মানুষের রূপ নিয়ে একটা লাশ হয়ে গেছে, আর আমার সামনে শুয়ে হাসছে, কিন্তু একটা কথাও বলছে না। হঠাৎ করে আমার চেঁচা মেঝেতে নিচে সবাই আমার রুমে এসে আমাকে ধরে। আমি ভয়ে তুষারকে গুটিসুটি হয়ে জড়িয়ে ধরে আছি। আমাকে ছাড়ানোর অনেক চেষ্টায় তুষার করে যাচ্ছে, এমনকি বাকিরা আমার গায়ে হাত দিয়ে আমাকে বলছে আমি এত ভয় পেয়ে গেছি কেন। আমি কাউকে কোনো উত্তর দেওয়ার অবস্থায় ছিলাম না। আমার সেন্স চলে যায়। আমাকে বেডে শুইয়ে দিয়ে কিছুক্ষণ পর সবাই রুমে চলে যায়, আর তুষার আমার পাশে বসে আমার মাথা কপাল টিপে দিচ্ছে। আমার তখন একটু একটু করে হুঁশ ফিরছে, চোখ এখনো ছাড়েনি। আমি খেয়াল করি যে তুষার আর তৃপ্তির ভাই বলা বলি করছে যে ভাই, তৃপ্তির আত্মা কেন রাত্রির পিছে লেগেছে? আমাদের কোনো ওঝা ডাকতে হবে, আর তৃপ্তির আত্মাকে ডাকতে হবে, আর ওর কাছে শুনতে হবে কেন এমন করেছে। ঠিক তখনই তুষার বলে, ভাই তৃপ্তির আত্মাকে ছাড়, শুনলাম প্রীতি আসছে এ বাড়িতে। আমি ভয়ে ওর সাথে দেখা করিনি, এই রুমটা তো প্রীতিরই ছিল। তৃপ্তির ভাই নোমান বলে, আরে কাকে না কাকে ধরে নিয়ে আসছে তার ঠিক নেই, কারণ প্রীতির ফিরে আসা কোনো সম্ভব না কখনো। যদি কেউ আসো সেটা প্রীতি না। হঠাৎ তুষার বলে, আরে এই এক্সট্রাটা রুমটা রাত্রে কখন খুললো? নিশ্চয়ই এই কঙ্কালটা দেখে ভয় পেয়েছে। নোমান বলে, এই কঙ্কালটা এখান থেকে সরানোর টাইম হয়ে গেছে ভাই, নইলে যে কোনো সময় বিপদে পড়ে যাবো আমরা। তুষার বলে, ঠিকই বলেছিস, কালই এর ব্যবস্থা করব। এরই মাঝে দরজায় কিছুর একটা আওয়াজ। তখন রাত 1টা হবে। রুমের দরজাটা অটো খুলে গেল। কি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। বাইরের বারান্দায় ইটগুলো খুলে নিচে পড়েছিল।
তুষার আর নোমান আস্তে আস্তে বাইরে গেল। বাইরে গিয়ে দেখে নূপুরের সাউন্ড শোনা যাচ্ছে। খুব জোরে কেউ নূপুরের সাউন্ড করে বাইরে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। হঠাৎই দেখে চিকলের সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে দোলনাতে কেউ দোল খাচ্ছে। ওরা বাইরে গিয়ে খোঁজার চেষ্টা করছে, কেউ নেই চারিদিকে। সাউন্ডটা ছাদ থেকে আসছে। ওরা ছাদে গিয়ে দেখে তৃপ্তির লাশটা সাদা কাফনে মুড়িয়ে দোলনায় দোল দিচ্ছে প্রীতি। প্রীতির মনে কি কোনো ভয় নেই? রাত দুপুরে একা একটা মেয়ের লাশ দোলনায় দোল খাচ্ছে। তুষার আর নোমান প্রীতিকে দেখে চমকে ওঠে। এ কি প্রীতি, তুমি? আমি ওদের পিছ পিছ যাই আর বিষয়টা দেখার জন্য। প্রীতি বলে, কেন, অবাক হলে নাকি? আমার তো আসার কথা ছিল, আমি খুব সারপ্রাইজ দিলাম, তাই না? তখনই তুষার আর নোমান বলে ওঠে, এটা হতে পারে না, তুমি প্রীতি হতে পারো না। প্রীতি এসে বলে, আমি তো প্রীতি, এসো আমার কাছে, এসো, আগের মতো গল্প করি। আগে তো কত গল্প করতে, এখন তাহলে ভয় কিসের? না না না, তুমি আমাদের মেরে ফেলবে, তুমি তৃপ্তিকে মেরে ফেলেছ। প্রীতি বলে, আমি তৃপ্তিকে কেন মারবো, তার কারণ বলো। কিছুক্ষণ পরেই সে কঙ্কালটা এসে নোমানের ঘাড়টা ধরে টানতে টানতে নিয়ে যায় ছাদের কর্নারে। নোমান ভয় চিল্লাচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না প্লিজ। প্রীতি, আমার ভুল হয়ে গিয়েছিল, আমাকে মাফ করে দাও। প্রীতি বলে, আমি তো এখানে কোনো কিছু করছি না তোমাকে, তাহলে প্রীতি প্রীতি বলছো কেন? প্রীতি খুব জোরে জোরে হাসছে, তো হেসেই যাচ্ছে আর লাশটাকে দোল খাওয়াচ্ছে। কঙ্কালটা নোমানকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাথে সাথে নোমান নিচে পড়ে মারা যায়। আর কঙ্কালটা বলে, এবার তুষার আর রাত্রির পালা। কথাটা শুনেই আমি চমকে যাই, তার মানে আমাকেও মেরে ফেলবে, কিন্তু কেন? তারপর যা হয়, সাথে সাথে কঙ্কাল আর তৃপ্তির লাশটা উধাও হয়ে যায়। তুষার ভয়ে গুটিসুটি হয়ে যায়, শুধু প্রীতি দাঁড়িয়ে আছে সেখানে। প্রীতি এক পা দুপা করে তুষারের কাছে আসে। তুষার প্রীতিকে দেখে প্রচণ্ড ভয় পায়। তুষার এক দৌড়ে নিজের রুমে চলে আসে আর ও রুম থেকে কঙ্কালটা বের করে ছাদে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। আমি তুষারকে প্রশ্ন করলাম, কি আছে এই কঙ্কালে, আমাকে সত্যি বলো। তুমি তৃপ্তিকে মেরে এখানে আটকে রেখেছিলে, তাই না? তাই তৃপ্তির আত্মা এমন করছে। তুষার বলে, না, আমি তৃপ্তির কিছুই করিনি। তুমি তৃপ্তির কিছু করনি, তাহলে তৃপ্তির আত্মা কেন ভয়ঙ্কর হয়ে উঠেছে? তুষার চুপ থাকে। তুষার এক রাতেই পুরো পাগল হয়ে গেছে। নিজের চালচলন, আচার আচরণে সব চেঞ্জ তুষারের মাঝে। নোমানের মৃত্যুর সাথে সাথে দু একদিন পরেই নিজের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে তুষার। পুরো বাড়িতে শোকের ছায়া। বিয়ের মেহেদি না উঠতেই আমি বিধবা হলাম, সবাই মারা গেল, কিন্তু আমি কোনো কিছু রহস্য বের করতে পারলাম না। সবার মৃত্যুর পরও এ বাড়ির বিপদ কাটেনি। রোজ রাতে অশরীরের ছায়া তাণ্ডব চালায় এ বাড়িতে। রোজ মাঝরাতে হাসে, কাঁদে, নুপুরের সাউন্ডে ঘুরে বেড়ায়। আমার মন মেজাজ খুব খারাপ, সারাদিন রুমেই থাকি। একদিন মাঝরাতে প্রীতি আমার রুমে আসে, আমার মন খারাপ নিয়ে অনেক সান্ত্বনা দেয়। আমার মন খারাপও বেশ সময় দিচ্ছিল কিছুদিন। একদিন মাঝরাতে আমাকে বলে, চলো ছাদে গিয়ে চাঁদ দেখি, ভালো লাগবে। ওর কথায় ওর সাথে ছাদে গেলাম। দুজনে বেশ গল্প করছিলাম। গল্প করতে করতে হঠাৎ ও আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে। আমি নিজেকে বাঁচাতে ছাদ ধরে ঝুলে থাকি আর বলি, প্রীতি আমাকে বাঁচা, আমি পড়ে যাচ্ছি, প্রীতি আমাকে তোলো এখান থেকে। তখন প্রীতি বলে, তোকে মারবো বলে এত নাটক করেছি। বলেই প্রীতি খুব জোরে জোরে হাসির সাথে সাথেই ওর পোশাক বদলে যায়। বিয়ের সাজে প্রীতি। আমি প্রীতির অন্য লোক দেখে ভয় পেয়ে যাই। প্রীতি তাহলে মানুষই না? প্রীতি বলে, হ্যাঁ, এখন যা দেখছিস এটাই আমার আসল রূপ, আমি অশরীরী আত্মা। তখন আমি ভাবছিলাম আমি তো মারাই যাবো, তাই প্রীতিকে বলি, প্রীতি আমাকে কেন মারতে চাও? প্রীতি বলে, শোন তাহলে, তৃপ্তি কোনো আত্মা না, তৃপ্তিকে আমি মেরেছি। তুষারের রুমে যে কঙ্কাল, ওটা আমারই। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি নতুন রহস্য জানতে পারি। এতদিন যা ভাবছিলাম তার থেকে সম্পূর্ণ উল্টা কাহিনী জানলাম। প্রীতি বলে, তুষারের রুমে আমি থাকতাম। এ বাড়িতে মেয়ের পরিচয় আমি ছিলাম। আমি একটা হোটেলে জব করতাম। তুষারের বাবা আমার বাবার পরিচিত, তাই এ বাড়িতে থেকেই আমি লেখাপড়া করতাম। একদিন এ বাড়ির কেউ বাসায় না থাকায় ঝড় বৃষ্টিতে তারা বাইরে আটকে যায়। আর সেদিন তুষার আর নোমান থাকে বাড়িতে। ওরা দুজন দুই প্ল্যান করে আমার রুমে যায়। আমাকে ধর্ষণ করেছিল অনেক কষ্ট দিয়ে। আমার চিৎকার এই ঝড় বৃষ্টি ভেদ করে বাইরে কারোর কান অবধি পৌঁছয়নি। নোমান বারবার বলেছিল, বাসর করতে খুব মজা লাগছে। থুবলে থুবলে আমার শরীর কেটে ক্ষত বিক্ষত করেছিল। তুষারকে নিজের ভাইয়ের মতো জানতাম। অনেক হাত পা ধরেছিল তুষারের। একসময় ওরা দুজন বলাবলি করে, প্রীতিকে মেরে না ফেললে আমরা ফেসে যাব। ওদের কথা শুনে আমি তুষারের হাত পা জড়িয়ে ধরি। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে প্রাণে মেরো না। আমার প্রাণ ভিক্ষা চেয়েও পাইনি। আমাকে মেরে তুষারের রুমে ওই দরজার পেছনে রেখে দিই। আমার লাশটা দরজার পিছে রেখে দিই আর ওখানেই পচে আমার কঙ্কালটা থাকে।
ওই ঘরে যে প্রবেশ করে তাকে আমি মেরে ফেলি, তাই তৃপ্তিকেও মেরেছি। আর এখন তোর পালা। আমার কাছে এক হুজুরের শক্তিশালী তাবিজ থাকে। প্রীতি আমাকে আরেকবার ফেলতে গেলেই তাবিজটা ছুড়ে দিয়ে ওর আত্মাটা আমার থেকে দূরে সরে যায়। আমি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে কখনো ওই বাড়িতে আর যাইনি। তুষার তার পাপের শাস্তি পেয়েছে, কিন্তু প্রীতির আত্মা ওই বাড়িতে আজও থেকে গেছে। প্রিয় লিসেনার, আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। আর এমন ধরনের গল্প যদি আপনারা আরও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমরা যদি এরকম গল্প আপলোড করি তাহলে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ইফতি। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।